বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। স্বাগত জানাই প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছে সবুজ কুড়ি সিজন 1 চ্যাম্পিয়ন দুজন, প্রজ্ঞাঞ্জলি গুঞ্জন এবং সমতা রায় বর্ণ। কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো, তাই না? ভুলে গিয়েছিলে নাকি সাংস্কৃতিক চর্চা চলছে? না, অনেকে এই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে মনে করে সব শেষ, সেরকম কিছু কিনা চলছে না ফুলদমে? আচ্ছা দর্শক, আজ আমরা ওদের সঙ্গে কথা বলবো সবুজ কুড়ি 1 যে জার্নিটা ছিল সেটি নিয়ে। আজ ওদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবো, যেটি শুনে বুঝে এবং এর থেকে কিছু তথ্য নিয়ে আগামীতে যারা সবুজ কুড়িতে অংশগ্রহণ করবে তাদের জন্য যথেষ্ট সহযোগী হবে বলে আমি মনে করি। আর আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমরা ওদের সঙ্গে কথা বলছি। প্রথমে গুঞ্জনের কাছে জানতে চাইব, প্রজ্ঞাঞ্জলি গুঞ্জন। গুঞ্জন, তোমার সাংস্কৃতিক চর্চা কেমন চলছে? হ্যাঁ, আমি নাচ গান আবৃত্তি সবকিছু ভালো করে চেষ্টা করছো? চলছে। আচ্ছা বর্ণ, তোমার সংস্কৃতি চর্চা কেমন চলছে? আমার 2.5 বছর বয়স থেকে শুরু হওয়া সেই সংস্কৃতির চর্চা এখনো অব্যাহত আছে। মাঝে মাঝে কিছু খণ্ডকালীন সময়ে আমার
এসএসসি পরীক্ষা বা তার পরবর্তী কিছু সময় বা প্যান্ডামিক সিচুয়েশনের সময় কিছুটা সময় বন্ধ গিয়েছে, তবে আমি অনলাইনে সবসময় কানেক্টেড ছিলাম। নাচটা যাতে আমার থেকে সরে না যায় বা আবৃত্তিটা যাতে আমি ভুলে না যাই, সেজন্য সবসময় চেষ্টা করেছি সাথে থাকার। তারপরে দু এক সময় গ্যাপ গিয়েছে, চেষ্টা করেছি কভার করার। তারপর সবকিছু মিলিয়ে পড়াশোনার পাশাপাশি সবই চলছে। আমার কাছে মনে হয় তোমার কিন্তু একটু উন্নতি হয়েছে অনেক দিক দিয়ে, যেমন বেশি উন্নতি হচ্ছে স্বাস্থ্যের। হ্যাঁ, এটা কি নাচ কি একটু চর্চা কম হচ্ছে? হ্যাঁ, নাচ চর্চা কম হচ্ছে। আর আমি এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি, তো পাশাপাশি পড়াশোনার একটু চাপ আছে। পড়াশোনা তো বসেই করতে হয়, সারাদিন বসে থাকা, হাঁটাহাঁটি কম হচ্ছে, তো সব দিক মিলিয়ে মানে পড়াশোনাটাকে কি একটু চাপ মনে হয় তোমার কাছে? আমি যদি চাপ হিসেবে নেই তো চাপ মনে হয়। আর আমি যদি মনে করি যে আমি পড়াশোনার সাথে আছি, পড়াশোনা আমার সাথে আছে, তাহলে পড়াশোনাই। মানে এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা তুমি যাপিত জীবন আমাদের প্রতিদিনের, সেখানে এ, মানে ওটাকে অ্যাপ্লাই করছো নাকি জাস্ট আমাকে এই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছ এর জন্যই বলছো যে আমি চর্চাটা চালিয়ে যাচ্ছি? না, আমি যেমন আমার প্রতিদিন ঘুম থেকে ওঠা, স্নান করা, খাওয়া, এই কাজগুলো যেমন আমার রুটিন ওয়াইজ প্রতিদিন করতে হয়, আমি তেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, উপস্থাপনা সবগুলোকেই আমার রুটিনের ভিতর ঢুকিয়ে নিয়েছি, যাতে আমি ছোটবেলা থেকে যখন এটা করতাম পরবর্তীতে যাতে আমার মনে না হয় যে এটা আমার কাছে চাপ মনে হচ্ছে, বা পড়াশোনা বা অন্য কোনোটায় আমি বেশি গুরুত্ব দিলে এটা যাতে কম না হয়ে যায়। আমি সব সমানভাবে একদম ভাগ করে রুটিন ওয়াইজ শুরু করতাম। যেমন স্কুল থেকে এসে বিকালে ব্যাচ কোচিং শেষ করে বিকালে খেলতে যেতাম, তো প্রত্যেক দিনই সন্ধ্যার সময় এসে নাচ, গান, কবিতা আবৃত্তি করে তারপর আমার শুরু হতো পড়াশোনা। মানে আমি ভাবতাম যে ওটাও আমার প্রতিদিন রুটিনেরই একটা অংশ, ওটা বাদ দিয়ে আমি চলতে পারবো না। মানে এখনো মোটামুটি চলছে। হ্যাঁ, চলছে। অসংখ্য ধন্যবাদ, আমরা এটাই চাইছি, এভাবেই চলুক। গুঞ্জন, তো তুমি তোমার চর্চাটা কিভাবে চালাচ্ছ? হ্যাঁ, আমিও পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ভালোভাবে চেষ্টা করছি চালানোর। পড়াশোনার আমার পরীক্ষা গেল, একটু গ্যাপ হয়ে নিয়েছে, কিন্তু এখন আমি কভার করার চেষ্টা করছি নাচ, গান, আবৃত্তি যেন আমি আমার নাচ, গান, আবৃত্তিকে সবসময় ভালোবাসি। আমি আমার পড়াশোনার পাশাপাশি এটাকে আমার জীবনের অংশ মনে করেছি। আমি চেষ্টা করছি ভালো করে করার জন্য। আমাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, হ্যাঁ, যে আমরা সবুজকুড়ি যখন শুরু করেছিলাম, দেশের 8-10টা সাধারণ প্রতিযোগিতা কিন্তু আমরা এভাবে ভাবিনি। আমরা ওটাকে ভেবেছি কিছু শেখানোর জায়গা। হ্যাঁ, সবুজকুড়ি প্রতিযোগিতাটা আসলে আমরা প্রতিযোগিতার থেকে প্রশিক্ষণ কেন্দ্র বেশি মনে করেছি। আমরা কিন্তু প্রত্যেক পর্বে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করেছি। বিচারকদের আমরা যেভাবে বলেছি যে আপনারা ওদেরকে আপনার কথা থেকে যেন ওরা কিছু শিখতে পারে, সেভাবে কমেন্টসগুলো করবেন বা আপনার আচরণটা সেরকম হবে। আর আমরা আমাদের টোটাল প্রতিযোগিতাটা যেটা ছিল ওটা ডিজাইনই আমরা এরকমভাবে করেছিলাম, যখন প্রতিযোগিতা শেষ হবে তখন তুমি মোটামুটি যে স্তরে শিল্পী ছিলে তার থেকে একটা আপগ্রেড, অর্থাৎ তোমার যদি আগের গ্রেড ছিল বি, তখন তুমি এ হয়ে বের হবে। আমরা কিন্তু সেরকমভাবে চেষ্টা করেছি তোমাদেরকে, এবং তোমরা বোধহয় বুঝতে পেরেছো শেষ পর্যন্ত। তো সবুজকুড়ি সিজন 1-এ যখন তুমি অংশগ্রহণ করেছিলে, প্রথম এপ্রিল মাসে শুরু হয়েছিল আমাদের 2022 সালের, তো তার থেকে আমরা দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমাদের এই কম্পিটিশনটা চলেছিল। তো ওই সময়টা জুড়ে তোমার যে অভিজ্ঞতা সেটা যদি তুমি একটু বলো। আমি যখন প্রথম সবুজকুড়িতে প্রতিযোগিতা করেছিলাম তখন ফার্স্টের দিকে নার্ভাস লেগেছিল, কিন্তু পর্ব যেতে যেতে আমি সত্যি ভয় কাটিয়ে ফেলেছি। আমি মনে করেছি এটা শুধু একটা প্রতিযোগিতা না, এটা আমার একটা শেখানোর জায়গা। আমাকে বিচারক যা বলবে আমি যেন উন্নতি করতে পারি, আমি এটাই মনে করেছি আমার অভিজ্ঞতা থেকে। দেখো গুঞ্জন, তুমি এই যে আজকে যে কথাগুলো বললে, তুমি ক্লাস 7-এ পড়ো। অনেক বাচ্চা আছে এরকম ফ্রি ভাবে কথাগুলো বলতে পারবে না। হ্যাঁ, তার মানে আমাদের কাছে মনে হয়েছে যে তুমি যদি সৃজনশীল কোনো চর্চার মধ্যে থাকো, তাহলে আমরা একটু আগে একজনের কথা শুনছিলাম এখানে, যে তার জীবনে এটা শুধু অনুষঙ্গ না, একটা প্রসঙ্গই ছিল। হ্যাঁ, যে সাংস্কৃতিক চর্চাটা। তো সেই জায়গা থেকে আমার কাছে যে তুমি আজ এই স্টুডিওতে বসে যেভাবে কথা বলছো এবং
তো তো সবুজকুড়ির ওই জার্নি শেষ করে এই যে তোমাদেরকে এই পর্যায়ে পর্যন্ত আনতে পেরেছি, এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা সাফল্য। কি বর্ণ, তোমার কি মনে হয় যে পুরো সবুজকুড়ি কম্পিটিশনটা যে কয় মাস ব্যাপী চলেছে, তখন সেখান থেকে তুমি কি পেয়েছো বা ওই প্রতিযোগিতা সম্পর্কে তোমার ধারণাটা কি? সবুজপুরে যখন শুরু হয়েছিল আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমি নাচের ক্লাসে আসলে আমার নাচের স্যার, গানের স্যার সবাই আমাকে বললেন যে সবার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তুই এখনো করলি না কেন? তখন আমি ভাবলাম যে তাহলে কি ঘটনাটা একটু দেখি। আমি তারপর দেখার পর অডিশন দিলাম। প্রথম রাউন্ডে যখন 4 কোণা একটা ইয়েস কার্ড দিল, ওইটা দেখে আমার যে আনন্দটা, আমি তখন ভাবলাম এতগুলো ছেলে মেয়ে তার ভিতরে আমি ইয়েস কার্ড পেয়েছি, আমি কি তাহলে এখানে আরো চেষ্টা করব না কি করব? কারণ তখন একটা নিজেই দ্বিধার ভিতর ছিলাম। এরপর যখন শুনলাম যে না, এর আরো কয়েকটা ধাপ হবে, আমার প্রত্যেক ধাপে উত্তীর্ণ হয়ে তারপর সর্বোচ্চ স্তরে যেতে হবে, তো তখন আমি আরো প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম, প্র্যাকটিস শুরু করলাম। তো ওই 4 কোণা ইয়েস কার্ডের পর থেকেই আমার মূলত সবুজগুড়ির দিকে আমার আগানোটা শুরু হয়েছে। তো যখন শুরু হলো, আর আমি মোংলা থেকে আসতাম, আমার আসা যাওয়া প্রায় 1.5-3 ঘন্টা লাগতো। আমার বাড়ি থেকে ক্লাস শেষ করে সেজে গুজে এখানে এসে দেখতাম সবাই এখানে আগে থেকে বসে আছে, আমার দেরি হয়ে গেল কিনা। আর যখন বাসে আসতাম আমার মনে হতো যে সবাই চলে গেছে, আমি কি করব, বা আমি এখন কি গান করব, কবিতা আবৃত্তি করব, আমার গলায় হবে কিনা। একদিন হয়েছে কি, আমি শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা 2022-এ সম্ভবত, ওখান থেকেই আমি নাচটা করে কাস্টিউম ছেড়েই আমার আবৃত্তির 3য় রাউন্ড ছিল সম্ভবত, আমি তখন চলে এসেছি। আমি এসে দাঁড়িয়েছি, আমার গলা থেকে স্বর বেরোচ্ছে না। বিচারকরা বলছেন রিল্যাক্স, তোমার তো সময় আছে, তুমি দেখো, তুমি পারবে, তুমি বসো আর দুজনেরটা শোনো, দেখো সবাই কেমন করে বলে। আমি বলছি ম্যাম আমি অনেক দূর থেকে এসেছি, তো আমার কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, আমি একটু পরে বলি। তো তখন ওই মোমেন্টে বিচারকরা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আমি আর কোনো কম্পিটিশনে দেখিনি যে বিচারকরা এমন সাপোর্ট করে। তোমার এটা তো তোমার একটা জায়গা, তুমি পারছো না তাহলে তুমি সরে যাও, এই যে মন মানসিকতা, এটা আমার দেখা তখনের বিচারকদের ভিতর ছিল না। আরেকটা বিষয় বর্ণ, আমার কাছে মনে আছে, এখন মনে পড়লো তোমার কথায়, 1.5-2 ঘন্টা জার্নি করে আসতে মোংলা থেকে, এবং কস্টিউম পরে, নাচের কস্টিউম পরে একটা মেয়ে অত দূর থেকে আসছে, একটা সাহসের ব্যাপার। কিন্তু তোমার মা বাবাকে স্যালুট জানাতে হয়, আমি এর জন্য তাদেরকে স্যালুট জানাই। তো ওই যে এসে অনেকদিন কিন্তু তুমি বকাও খেয়েছো আমাদের কাছে, হ্যাঁ, ঢোকার আগে, যে তোমার জন্য দেরি হচ্ছে, এরকম আমরা বলেছি। কিন্তু যখন মূল কম্পিটিশনটা হয় তখন কিন্তু বিচারকরা কিন্তু তোমাদেরকে সেই অনুভূতিটা দেয়নি যে তোমার লেট হয়েছে বা কি, তারা কিন্তু কিছু বোঝেনি। আমরা যেভাবে তোমাদেরকে উপস্থাপন করেছি, তো এটা এমনি বললাম আর কি, যে তুমি এত দূর থেকে কস্টিউম নিয়ে আসতে, অন্য একটি জেলা থেকে এসে কম্পিটিশন করতে, তো এটি এটি তোমার জন্য একটি আমাদের যেমন শেখার একটা ব্যাপার, তেমনি তোমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারে। এবার সবুজকুড়ি সিজন 2 যেটি শুরু হচ্ছে, সেখানে অনেক জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু অ্যাটেন্ড করছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, একটা বিষয় আমি বলছি যে সবুজকুড়ি সিজন 2 এখানে তোমরা থাকছো না, কেমন লাগছে? একটা খুশির খবর দিতে চাই, সেটি হচ্ছে সবুজকুড়ি সিজন 2-তে তোমরা থাকছো। সেটি কিভাবে? তোমরা কখনো জাজ হয়ে আসছো, কখনো মেন্টর হয়ে আসছো, কখনো উপস্থাপক হয়ে আসবে, বিভিন্নভাবে প্রতিযোগীদের সহযোগিতা করবার জন্য নানানভাবে তোমাদেরকে আমরা এই কার্যক্রমের সঙ্গে রাখবো। এবার কেমন লাগছে বলো? সত্যি আমি ভালো লাগছে। নিশ্চয়ই ভালো লাগছে। আমি সত্যি এটা কখনো ভাবি নাই, আমি কখনো ভাবিনি যে আমি উপস্থাপক বা মেন্টর হয়ে আমি সবুজকুড়ি সিজন 2-তে আসবো। আমার সত্যি আমার অনেক ভালো লাগছে। বর্ণ? সবুজকুড়িটা তো একটা বিশাল পরিবার, আর সেই পরিবারের সদস্য হওয়া মানে আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর আমি যখন ওখানে আসবো, আমার কাছে কেউ জিজ্ঞেস করবে তোমার অভিজ্ঞতা কেমন, তখন আমি তাদেরকে বলবো যে বিচারকরা আমাকে কি কি বলেছিলেন। তো তার অভিজ্ঞতার পাশাপাশি আমার অভিজ্ঞতা যখন তার কাছে শেয়ার করব, সে নিশ্চয়ই আমার থেকে আরো বেশি জানতে পারবে। আমি যে আমার জানাটা তাকে জানাতে পারছি, এটাই অনেক বড় পাওয়া আমার। তো তোমরা বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলে, সেখান থেকে তোমরা অনেক কিছু কিন্তু শিখেছো, তাই না? তো সেই অভিজ্ঞতাগুলো তোমরা বাচ্চাদেরকে শেখাতে পারবে। আমরা কিন্তু ওই যে ওয়ার্কশপগুলো করেছিলাম বা বিভিন্ন আমরা যেভাবে তোমাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে
প্রতিযোগিতাটা শেষ করেছি সেটি অন্য যে 10টা প্রতিযোগিতা তোমরা করো তার থেকে কি একটু আলাদা মনে হয়েছে না? তো সেটা নিয়ে সবুজ কুড়ি সম্পর্কে তোমার মূল্যায়নটা কি, অন্য প্রতিযোগিতা এবং এটা? গুঞ্জন প্রথমে বলো। হ্যাঁ, অন্য প্রতিযোগিতায় এরকম শিক্ষা বা মানে এরকম শিক্ষা আমি পাইনি, কিন্তু সবুজ করে বিভিন্ন ওয়ার্কশপ করছি, বিভিন্ন কিছুতে বিচারক আমার দুর্বলতা, আমার কোথায় দুর্বলতা আছে আমি আরো উন্নতি করতে পেরেছি সবুজ কুড়ির মাধ্যমে। সত্যি কথা বলতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সবুজ কুড়ি প্রতিযোগিতা সত্যি অনেকটি ভালো প্রতিযোগিতা অন্য প্রতিযোগিতা থেকে। তার মানে এটা শুধু একটা প্রতিযোগিতা না, একটা প্রশিক্ষণ কেন্দ্রও বটে, তাই না? বর্ণ, তোমার? আমি প্রথমে যদি আবৃত্তির কথা বলি, তো আমরা ভাবি যে কোনো একটা কবিতা দেখে বললেই সেটা আবৃত্তি হয়ে যাবে, কিন্তু আবৃত্তি করতে গেলে যে প্রতিটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা ঠিক করে করতে হবে, সেটা আমি জানতে পেরেছি সবুজ কুড়ি থেকে। আর নাচের কথা বললে এখনো অধিকাংশ মানুষই জানে যে হাত পা নাড়ালেই নাচ হয়ে যায়, কিন্তু নাচেরও যে একটা থিওরি থাকতে পারে এ ব্যাপারে অনেকেরই সম্যক ধারণা নেই। তো তারও একটা বহিঃপ্রকাশ ঘটেছে সবুজ কুড়িতে। তো সবুজ কুড়ি যে শুধু আমাদেরকে শিখিয়েছে তা না, আমরা যে অন্যদেরকে শিখাতে পারি সেইটুক যোগ্যতাও যে আমাদের থাকতে পারে এটুকু আমাদের দেখিয়ে দিয়েছে। মানে তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড করেছে যে তোমাকে যদি কেউ তথ্য জিজ্ঞেস করে কোনো বিষয়ে, সেটি নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, তাহলে প্রাথমিক জ্ঞানটা তুমি অন্তত তাদেরকে দিতে পারবে নিশ্চয়ই, তাই না? তো সবুজ কুড়ি কিন্তু চেষ্টা করেছে, হয়তো তোমরা যেখানে নাচ গান শেখো, আবৃত্তি শেখো, সে টিচাররা যে শেখাচ্ছেন না তা না, কিন্তু সবুজ কুড়ি কি করেছে, ওইগুলোকে না গেথে একটা জায়গায় এনে নিয়েছে। এবং অনেক বিষয় তোমাদের যখন কম্পিটিশন চলতো ভয়ে কাজ করতো, তাই না? যে আজ কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, কি হবে, এর জন্য তোমাদের একটা আলাদা প্রস্তুতি নিতে হতো না? প্রতিযোগিতার আগের রাতটা তোমাদের কেমন কাটতো? অনেক ভয় পেতাম যে পরের দিন কি আমাকে জিজ্ঞাসা করবে বিচারকরা। আমি মানে এমন অবস্থাও হয়েছে যে যাওয়ার মুহূর্তে আমি প্রচুর নার্ভাস ছিলাম, হাত পা কাঁপছিল যে কি আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি আদৌ পারবো সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে। প্রচুর ভয় লাগতো। বর্ণ, তুমি ওই যে যখন কম্পিটিশন গুলো হতো ওটার জন্য তোমার কি একটু আলাদা প্রস্তুতি নিতে হতো না? যে আমাকে কি প্রশ্ন করবে, কি থিওরি গুলো কি হতে পারে, অথবা যে নাচটি আমি করছি, যে গানটি করছি সেটি কোন তালে যাচ্ছে, এটার গানের শিল্পীটাকে, এটা একটু প্র্যাকটিস করে যাই, সেরকম প্রস্তুতি নিতে হতো না তোমাদের? হ্যাঁ, যেদিন কম্পিটিশন থাকতো তার আগের দিন রাতে ওই যে ইভেন্টটাতে আমি অংশগ্রহণ করছি তা নিয়ে একটু খুঁটিনাটি বিষয় জানতে হতো, কারণ সামনাসামনি জিজ্ঞেস করলে আমাকে যাতে চুপ করে থাকতে না হয়, অন্তত কিছু হলেও বলতে পারি। মানে আর এটা কিরকম জানো, যে এটা তো বদ্ধ ঘরে হচ্ছে না, এই কম্পিটিশনটা কিন্তু সারা পৃথিবীর মানুষ একসঙ্গে দেখতে পারে যে কোনো জায়গা থেকে, তাই না? কেউ ইচ্ছে করলে বিচারক ভুল করলো কিনা বা তুমি ভুল করলে কিনা এটা কিন্তু সবাই দেখতে পারবে। এবং আমরা যে কাজটি করেছিলাম, আমরা মার্কস তুমি কত পাচ্ছ, তুমি হল থেকে ওই মার্কসটা নিয়েই বের হচ্ছ, তোমাকে কিন্তু অন্ধকারে থাকতে হতো না যে আমি এত মার্ক আমাকে কি করব, কত দিবে নাকি, এটা কনফিউশনে থাকা, তাই না? তোমার অর্জনটা কি তুমি নিয়েই বের হতো ওখান থেকে। আমরা এটি করেছিলাম। অন্যান্য প্রতিযোগিতা থেকে এটি কি একটু আলাদা মনে হয়েছে না তোমাদের? একটু ইউনিক মনে হয়েছে। এবং আমরা চেষ্টাই করেছি, এবং বিচারকদেরকে কিন্তু আমরা স্পষ্ট বলা থাকতো যে আপনি যে মার্কটি দিবেন সেটি কেন দিচ্ছেন সেটা ব্যাখ্যা সহ আপনি মার্কটি তাকে দিবেন। তাকে যদি কম দেন, কি কারণে আপনি কম দিয়েছেন, কি কারণে বেশি দিয়েছেন, সেটি অডিয়েন্স যেমন দেখবে, ওই বাচ্চাটিও যেন ঠিক মতো বুঝে তারপরে বের হয়। এটি কি তোমাদের কাছে ভালো লেগেছিল না খারাপ? ভালো লেগেছিল। অন্য প্রতিযোগিতায় তো হচ্ছে কম্পিটিশন হওয়ার পর কিছু সময় রেখে দিত যে ফার্স্ট হব না, সেকেন্ড হব না, থার্ড হব, এটা বোঝা যেত না, কিন্তু এখানে হচ্ছে আমাকে মার্কটাই দিয়ে দিত, আমি মার্ক নিয়ে বের করতাম। বর্ণ, তো বের হয়ে যখন মার্কস নিয়ে বের হতে, হ্যাঁ, অনেক সময় একটু কম পেয়েছো, অনেক সময় একটু বেশি পেয়েছো, তাই না? বের হবার পরে তোমার অভিভাবক বা তোমার বন্ধুরা তাদের সঙ্গে যে ইন্টারেকশনটা হতো, হ্যাঁ, সেটা কি একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো, যে আমরা তো ভেতরে থাকতাম, বাইরে থেকে পরিবেশটা কেমন হতো?
মূলত বাইরে থেকে যখন ভিতরে ঢুকতাম তো একটা এসি ঠান্ডা বাতাস, তার ভিতরে আমার হার্টবিট, আমি সবকিছুকে মেনটেন করে পারফর্ম করে আসার পর যখন যে নাম্বারটা পেতাম, কখনো হয়তো কাঙ্ক্ষিত নাম্বার পেয়েছি বা তার বেশি পেয়েছি, আবার কখনো আমার ত্রুটির জন্য তার কম পেয়েছি। তবে আমি মনে করেছি তাদের কাছ থেকে যতটুকু শিখেছি অনেক। তারপর যখন দরজা থেকে বাইরে বেরোতাম, সবাই তো জেগে ধরতো, কি জিজ্ঞেস করেছে তোমাকে, তুমি কি বলেছো, তুমি কত পেয়েছো, এই যে নাম্বারগুলো। তারপর আমি যখন বলতাম আমি এই নাম্বার পেয়েছি, তখন বেশ কিছু অভিভাবক বা আমার মানে বন্ধু বয়সে অনেকে বলতো টিটকারি করে যে এরকম নাম্বার পেয়েছো বা এত বেশি, তুমি তো এরকম না। আমি কিছু বলতাম না যে আমি মুখে কি বলবো, আমি তো আমার কাজ দিয়ে তাদেরকে দেখিয়ে দেবো যে আমি কতটুকু পারি বা কতটুকু পারি না। তারপরও আমাকে যতজন জিজ্ঞেস করেছে, আমি সবাইকেই সাহায্য করেছি যে আমাকে এমন প্রশ্ন করেছে, তোমাকেও পরবর্তীতে করতে পারে। তো সবকিছু মিলিয়ে একটা ভয়, এক্সাইটমেন্ট, তারপর অন্যান্য কম্পিটিশনে যেমন দেখা যায় একটা কম্পিটিশন হয়ে যায়, তার অনেক পরে রেজাল্ট দেয়, তো তার ভিতরে দেখা যায় রেজাল্টে কারচুপি হতে পারে, কিন্তু সবুজ কুড়িতে এই জিনিসটা আমি কখনোই দেখিনি, আর আশা করি কখনো দেখবো না। তো আসলে সুযোগ ছিল না, কারণ আমরা তো অন দ্য স্পটে মার্কস দিয়ে দিচ্ছি। তো দর্শক, আমরা এবার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার আসছি গুঞ্জন এবং বর্ণর কাছে, আবার কথা বলবো ওদের সঙ্গে। বন্ধুরা, সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট, আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইটি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম সবুজ কুড়ি ওয়ান চ্যাম্পিয়নদের কাছে।
তো গুঞ্জন এবং বর্ণ, আমরা তোমাদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যে একটু আগে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সবুজকুড়ি যে বিষয়টি করেছিল, এই যে তোমরা এখন সাক্ষাৎকার দিচ্ছ বা আলোচনা করছো, এই আলোচনাগুলো অনেকেই দেখবে, এবার যারা অংশগ্রহণ করছে তারাও দেখবে, তাই না? তো তো তাদের জন্য আমাদের কিছু মেসেজ তো দেওয়া উচিত, তাই না? যে তোমরা সবুজকুড়িতে আমরা তোমাদেরকে একটু আগে বলেছি যে শুধুমাত্র যে এটি একটি প্রতিযোগিতা তা নয়, আমরা ধাপে 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 তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আমাদের মিশন ছিল এটা, যে আমরা আমার এই খুলনা থেকে যে শিল্পীরা তৈরি হবে তারা যেন পৃথিবীর যেখানে যাক, তাকে যদি ওই সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন করে সে যেন একটি মিনিমাম একটি উত্তর দিতে পারে সম্মানজনকভাবে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি। আমরা কিছু ওয়ার্কশপের ব্যবস্থা করেছিলাম, জানো তোমরা। সেই ওয়ার্কশপে আমরা নানান বিষয় শিখিয়েছিলাম। সেখানে তুমি স্টেজে কিভাবে দাঁড়াবে, সেখানে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবে, হ্যাঁ, সেখানে যে বিষয়টি উপস্থাপন করবে সেটিকে কতটা প্রফেশনাল ভাবে উপস্থাপন করা যেতে পারে, কিভাবে তুমি মাইক্রোফোনের ব্যবহারটা করবে, আবার যে গানটি করছো, যে নাচটি করছো, যে আবৃত্তিটি করছো, সেটিকে কত রকম মডুলেশন করে ব্যবহার করা যেতে পারে, কত রকম তালের ভেরিয়েশন করে আনতে পারো। আমরা একটা পর্বে কিন্তু এরকম করেছিলাম, তাই না? যখন তবলার প্রশিক্ষণ চলছিল তখন এরকম বিষয় এসেছিল। তো আমরা ওই ওয়ার্কশপটা যেটা হয়েছিল এটি সম্পর্কে তোমাদের কাছে এবার জানবো। প্রথমে গুঞ্জন যদি বলো। হ্যাঁ, গানের কথায় বলতে পারি যে শেষের দিকে, মানে পর্ব যখন শেষের দিকে, তখন বিচারকরা বা সবুজকুড়ির যে পরিবার আমাদের বলেছিল যে একটি গান কাহার বাতালে, একটা গান আমি যেটা গাবো সেটা হচ্ছে কাহার বাতালে, কিন্তু সেই গানটা আমরা দাদরা তাল বা ঝুমুর তাল বা তেওড়া তালে আমরা যাতে গেতে পারি সেটার কর্মশালা আমাদের দিয়েছিল। আমরা শেষের দিকে একটা গান যেটা কাহার বা তাল দাদরা হোক যেটাই হোক, আমাকে অন্য তালও যত আমরা গাই, আমরা যেন গেতে পারি সেটারই একটা দেখা হয়েছে। মানে সেই যে মানে ওইখানে আমরা, এবং আরো একটা জিনিস কিন্তু করা হয়েছিল বর্ণ, যে দেখো যে ওই তালের, ধরো তুমি মধ্যলয় গানটি করছো, আমরা পট করে তালের ভিতরে লয়টা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, লয়টা চেঞ্জ করে দিচ্ছি, দেখি তুমি সময় আসতে পারো কিনা, সেরকম বিষয় হয়েছিল। তো ওয়ার্কশপে তো এরকম অনেক কিছুই শেখানো হয়েছিল। তো ওয়ার্কশপ নিয়ে তোমার মূল্যায়নটা কি? আমাকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে তুমি মধ্যলয় গাচ্ছ, তোমার কিন্তু হুট করে হিমালয় চলে যাবে, তো আমি আগে থেকেই কনসিয়াস থাকতে পারি, কিন্তু আমি গান গাচ্ছি তখন থেকে হিমালয় চলে গেছে। আমি তো অবাক যে কি হলো। ওই টাইমটা আমার ম্যানেজ করা একটা টাফ ব্যাপার ছিল, তবে সেটা আমি কি করে ট্যাকেল দিতে পারি এটা আমি ওয়ার্কশপ থেকে শিখেছি। আর পাশাপাশি কবিতা আবৃত্তির ক্ষেত্রে দেখা গিয়েছে আজকে বিষয় ছিল রবীন্দ্র আবৃত্তি, তো আমাকে বললো একটা নজরুল আবৃত্তি করো বা সুকান্তের একটা আবৃত্তি করো। মানে শুধু আমার আবৃত্তি না, আমার জানার পরিসরটা কত বেশি আমি তাৎক্ষণিকভাবে মনে করে বলতে পারি কিনা এটিও আমাকে শিখিয়ে দিয়েছিলেন তারা। পাশাপাশি নাচ করার সময় নাচের বেসিকটা যাতে আমার ঠিক থাকে বা আমি তাল লয় ভুল করছি কিনা এটি যাতে আমার ক্যামেরার সামনে ভুল না হয়, তারও একটা ছোট্ট প্রশিক্ষণ আমি পেয়েছি ওয়ার্কশপ থেকে। পাশাপাশি আমি যখন ঢুকবো বের হব, এই যেমন কবিতা আবৃত্তির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট লাইনটা বলেই ধন্যবাদ দিয়ে আমরা বেরিয়ে আসতে পারলে যেন বেঁচে যাই, যে আমি একটা বড় একটা ফাড়ার ভিতর ছিলাম, আমি এক্ষুনি বের হব, এই ভাবটা আনা যাবে না। এটা আমাকে 1 নম্বরেই বলেছিলেন বিচারক মন্ডলী। তারপরে কবিতা আবৃত্তির শেষটা কেমন হবে আর নাচের শুরুতে যে আমার মানে হ্যাঁ সেটা যেমন আমি যেমন শেষের দিকে চলে আসলে আমার কষ্ট হচ্ছে, আমি হাঁপাচ্ছি, এই ভাবটা আমার যত কষ্ট হোক আমি বুঝতে দিব না যে আমার কত কষ্ট হচ্ছে, বাইরের মানুষ যাতে বুঝতে না পারে আমার কেটে ছিঁড়ে যাচ্ছে বা আমি কোন কন্ডিশনে আছি এটা যেন শুধু আমিই বুঝি। এই ধৈর্য ধারণের কৌশলটাও আমাকে শিখিয়ে দিয়েছিলেন। মানে এই টেকনিক গুলো আসলে বিষয়টা হয়েছে কি, যে আমরা যেখানে গান শিখি, নাচ শিখি, আবৃত্তি শিখি, সেখানে টিচাররা কিন্তু আমাদেরকে সেগুলো শেখায়, তাই না? কিন্তু আমরা দেখেছি কি যে আমাদের প্রফেশনালিজমের কোন কোন জায়গায় আমাদের কিছু ফাঁক থাকে।
আমরা সেই জায়গাকে কি পয়েন্ট ধরেছি এবং সেখানে নক করার চেষ্টা করেছি যে আমাদের বাচ্চারা যারা এখান থেকে বের হচ্ছে তারা যেন প্রফেশনাল আর্টিস্ট হতে পারে। প্রফেশনাল আর্টিস্ট অর্থাৎ পেশাদার শিল্পী। তো পেশাদার শিল্পী হতে গেলে তোমাকে ওই যে তুমি কথাগুলো বললে, পর্ণ একটু আগে বললে যে তোমার কি অসুবিধা, এটা অডিয়েন্স দেখবে না, অডিয়েন্স দেখবে তোমার পারফরমেন্স। তো কিভাবে তুমি সেই পারফর্মার হয়ে উঠতে পারো সেইখানে আমরা চেষ্টা করছি। সবুজ কুড়ি সিজন 1 আমাদের অনেক দিন ধরে চলেছে, কিন্তু আমরা কিন্তু এবার আমাদের প্রোডাকশন ডিজাইনে কিছু পরিবর্তন এনেছি। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমরা কত শর্ট টাইমে শেষ করতে পারি, এবং প্রোডাকশন ডিজাইনটাও আমরা ওইরকমভাবে সাজিয়েছি যে গ্রুপ বিন্যাস, তারপরে বিষয় বিন্যাস এবং ওটার পর্ব বিন্যাস সবকিছু আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি। তোমরা যেহেতু আমাদের সাথে আছো, তোমরা নিশ্চয়ই সবকিছু জানতে পারবে। এবং নতুন যারা আসছে তাদের জন্য যেহেতু পড়াশোনা একটা চাপ আছে এই সময়, এটা অস্বীকার করার কিছু নেই, তো তারা সেটিকে সাথে রেখেই এটিকে ওভারকাম করতে পারে, আমরা সেভাবেই এটা চেষ্টা করেছি। আমরা হয়তো সর্বোচ্চ 2.5 মাস 3 মাসের মধ্যে পুরো প্রতিযোগিতাটি শেষ করে ফেলবো, যেটা তোমরা 1 বছর ব্যাপী করেছিলে। তো এবার এটা একটা ভালো ব্যাপার নিশ্চয়ই। যাই হোক, এখন আমি তোমাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে তোমরা বললে যে প্রতিযোগিতা করেছো 2022 সালে, এখন 25 সাল চলছে, আমরা গত 2 বছর কম্পিটিশন কেন করিনি? এটার বড় কারণ হচ্ছে আমাদের বর্তমান সময়ের পড়াশোনার ব্যাপারটা। কারণ পড়াশোনাটা তোমাদেরকে এত ব্যস্ত করে দিয়েছে, হ্যাঁ, বা আমাদের একটা সার্টিফিকেট অর্জনের জন্যে আমাদেরকে যে ঘোর দৌড়াতে হচ্ছে, এটি আসলে কিন্তু আমরা সময়ের বা সিস্টেমের শিকার। তো এই যে পড়াশোনা এবং নাচ গান, এই দুটোর ভিতরে গুঞ্জন তুমি কিভাবে সমন্বয় করছো? হ্যাঁ, আমি এবার ক্লাস 7-এ। আমার তো পড়াশোনার চাপ আছেই, দেখা গেল একটু তো গ্যাপ হয়েছে, কিন্তু আমি পড়াশোনার ফাঁকে মানে পড়াশোনা আর নাচ গানকে কখনোই আমার জীবন থেকে সরাইনি। পড়াশোনা যেরকম আমার জীবনের অংশ, ঠিক সেরকম নাচ গান আমার জীবনের অংশ। আমি পড়াশোনার পাশাপাশি নাচ গান মানে চেষ্টা করছি যাতে আমি পড়াশোনা যেরকম মানে ভালো করতে পারছি, নাচ গানও যেন আমি সেরকম ভালো করতে পারি, চেষ্টা করছি। মানে বিষয়টা কি যে দেখো, যারা পড়াশোনায় ভালো তারা নাচ গানেও কিন্তু ভালো, যারা ভালো না তারা বেসিক্যালি আসলে তাদের সেই ক্যাপাবিলিটি নিয়েই তাদের জন্মগ্রহণ করেনি। বর্ণ, তুমি কিভাবে এই বিষয়টাকে সমন্বয় করছো, পড়াশোনা এবং এই কালচারাল অ্যাক্টিভিটিস? আমি ওই প্রবাদ বাক্যে খুব বিশ্বাসী যে যে রাখতে পারে সে চুলও বাঁধতে পারে। আর আমি যখন দেখেছি যে মানুষ বলছে যে পড়াশোনার দিক থেকে কিন্তু তুমি সরে যাচ্ছ, তোমার ওইদিকে তোমার ঝোঁক চলে যাচ্ছে, তখন আমি বলেছি যে আমি যে ঝোঁকটা পড়াশোনায় দিয়েছি সেটা যদি আমি নাচ গানে দিতাম, তো আমি আশা করি এখন যে পর্যায়ে আছি তার থেকে আরো অনেক বড় পর্যায়ে থাকতে পারতাম। কিন্তু বর্তমান সমাজের যে পরিস্থিতি বা আমার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলেরই ইচ্ছা যে পড়াশোনার দিক থেকেও যেন আমি সমানতালে এগিয়ে যাই। তো পড়াশোনার পাশাপাশি নাচ গানকে মানে ধরে রাখা এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি যদি মন থেকে ভাবি যে আমি পারবো, তো আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আর অনেক যখন মানুষ বলবে তখন তো মানে আমি তাদের কথাই মানে আমি গায়ে লাগাই না, সে তারা বলছে বলুক, আমি দেখিয়ে দেবো করে যে আমি দুটোই সামলাতে পারি, এটাই আর কি। আচ্ছা, একটা বিষয় বর্ণ, গুঞ্জন, তোমাদের দুজনের কাছে আমি একটা বিষয় একটু বলতে চাই। সেটি হচ্ছে কি, দেখো, আমরা এই যে সাংস্কৃতিক চর্চা আমরা যারা করি, অর্থাৎ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, উচ্চবিত্ত যাদের আসলে অনেক সামর্থ্য আছে, তারা কিন্তু সাংস্কৃতিক চর্চা করতে আসে না। এমন কোনো উদাহরণ নেই আমাদের দেশে। বেশিরভাগই 90% মানুষই কিন্তু আমাদের এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের। আমরা কিন্তু দেশের একটা বিশাল কাজ করছি, সেটি কি, সংস্কৃতি হচ্ছে আমার দেশের পরিচয়। বাংলাদেশ এই কথাটি যখন তুমি উচ্চারণ করবে, তখন তুমি কতগুলো বিসিএস তোমার দেশে আছে এটা কিন্তু তুমি বিবেচ্য না। তোমার দেশের সংস্কৃতি কি এটা কিন্তু বহির্বিশ্ব দেখবে। হ্যাঁ, বহির্বিশ্ব দেখবে তোমার গবেষণা কর্ম কি আছে, তুমি কতগুলো ওষুধ আবিষ্কার করেছো, কতগুলো ভ্যাকসিন আবিষ্কার করেছো,
তোমার দেশের সংস্কৃতিটা, তোমার দেশের খেলাধুলাটা কতটা আপগ্রেড হয়েছে। হ্যাঁ, এবং এই যে নানা এক্সট্রা কারিকুলাম বলি আমরা, যেটা শুধু একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি এই যে 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 বিষয়গুলো, এটি কিন্তু আমাদের দেশের আসল পরিচয়, তাই না? তো সেই জায়গাটা আমরা অনেক উদাসীন। আমাদের বাবা মারা চেষ্টা করছেন কেউ কেউ, যেমন তোমরাদের কথাই বলি, তোমাদের বাবা মারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই কালচারটার মধ্যে আছেন কোনো না কোনোভাবে, এবং মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তোমাদেরকে সহযোগিতা করেন। এই কারণে তোমরা টিকে আছো। যদি তোমার বাবা মা ধরো একজন বিজনেস ম্যাগনেট হতেন, তারা হয়তো পড়াশোনা করতেন কোথায়, কানাডায় আমার বাচ্চা পড়বে, আমার বাচ্চা ইউরোপের অমুক স্কুলে পড়বে, অমুক জায়গায় পড়বে। তারা কিন্তু সংস্কৃতির সব বুঝতো না, এবং তারা একটা জীবনে একটা সময় যে ক্লাব সংস্কৃতিতে ব্যস্ত হয়ে পড়েন, এবং তারপরে শেষ জীবনটা তাদের হতাশায় কাটে। কিন্তু আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে বাঁচি, তাদের জীবনটা কিন্তু একেবারেই ভিন্ন। তো সেই জায়গা থেকে আমরা, তোমাদের কেমন মনে হচ্ছে যে আমি যে তোমাদের একটা কথা বললাম, তোমরা দেশের সংস্কৃতি অর্থাৎ দেশের পরিচয়কে বহন করছো, এটা জেনে কি তোমাদের ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। ক্লাসে তুমি কত রোল করো এটা ম্যাটার করে না। তোমার স্কুলে তুমি নাচ গান করো, তোমাকে কিন্তু স্কুলের প্রত্যেকটা মানুষ চেনে। বর্ণ, তুমি যেখানে নাচ গান, তুমি যে অঞ্চলে থাকো বা যেখানে থাকো, সেই অঞ্চলের মানুষ তোমাকে কোন নজরে দেখে, তোমার স্ট্যাটাসটা, সেটা তুমি কি বলবে? আমি একটু বিষয় জানাতে চাই যে 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় আমি পুরো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছিলাম, তৃতীয় স্থান অর্জন করেছিলাম। তো শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে কিন্তু শুধু পড়াশোনা ছিল না, আমার পড়াশোনায় ছিল 40 মার্ক, বাকি 60 মার্ক ছিল আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এখন যারা মনে করেন যে পড়াশোনা দিয়েই শুধু শিক্ষার্থী হওয়া যায়, ব্যাপারটা কিন্তু এমন না। শিক্ষা গ্রহণ আমি যে বিষয় করবো, আমি সেই বিষয়ে শিক্ষার্থী। আমার সেখানে রোভার, স্কাউটিং, নাচ গান, কবিতা আবৃত্তি, আমার কো কারিকুলার সব অ্যাক্টিভিটিসের সেখানে একটা মার্ক ছিল। আর পাশাপাশি আমি মানুষ মানে জনদরদি কাজেও কতটা মানে সংযোগ আছে আমার, বা কতটুকু অংশগ্রহণ করেছে তারও একটা মার্ক ছিল। তো সব বিষয় মিলিয়ে শুধু পড়াশোনা করে যে আমি এগিয়ে যেতে পারবো, এই ব্যাপারটাতে আমি একদমই বিশ্বাসী না। আর আমি যে অঞ্চলে থাকি সেখানে এখন আমার যে অবস্থা, যে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সবার বদ্ধমূল ধারণা সেখানে বর্ণ আসবে নাচ করতে, আর কেউ আসুক বা না আসুক বর্ণ আসবে, তোমার জন্য অপেক্ষা, আমার জন্য অপেক্ষায় থাকে মানুষ। আর আরেকটা জিনিস, যে আমি যে স্কুলে থাকি বা স্কুল কলেজ পেরিয়ে যখন আমি বিশ্ববিদ্যালয় জীবনে যাব, বিশ্ববিদ্যালয় তো একটা বড় বড় জায়গা, সেখানে অনেক ডিপার্টমেন্ট থাকবে, অনেক ছেলেমেয়ে, সবার মাঝখানে একটা যখন অনুষ্ঠান হবে, সেখানে আমি সবার ভিতর মঞ্চে গিয়ে দাঁড়াবো, নাচ করব, গান করব, তখন সবাই তো আমাকে শিক্ষার্থীর পাশাপাশি একজন শিল্পী হিসেবে দেখবে। আমার একটা অন্য পরিচয়। এটা শুধু না, তুমি তোমার সামগ্রিক জীবনে, তোমার পড়াশোনা শেষ হলে তুমি পারিবারিক জীবনে ঢুকবে, অথবা তুমি চাকরি করবে, অথবা তোমার একটা আলাদা সমাজ তৈরি হবে। সর্বক্ষেত্রে আমি মনে করি তুমি লিডারশিপ নিতে পারবে, যেহেতু তুমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠছো। এই মূল্যায়নটা কিন্তু তোমাকে চেয়ে নিতে হবে না, লোকে তোমাকে খুঁজে দিবে যে ও পারবে এই কাজটা, ওকে দাও। তুমি তোমার অফিসেও যখন তুমি কাজ করবে দেখবে, তখন তোমাকে কিন্তু এটা দিবে। আচ্ছা, আমি একটা বিষয় বলি, যে এই যে এখন যে পড়াশোনার যে কারিকুলাম চালু হয়েছে আমাদের দেশে, সেখানে তোমরা কি এটা মিস করো যে আমাদের পড়াশোনার মধ্যে, সিলেবাসের মধ্যে এই নাচ গান বা সংস্কৃতি চর্চার সুযোগটা তৈরি করা যেত আর একটু ভালো করে? গুঞ্জন? আমাদের একাডেমিক তো পড়াশোনা আছে, মানে বাংলা ইংলিশ গুলো তো আছে, কিন্তু পাশাপাশি যদি সাংস্কৃতিক একটা বিষয় থাকতো, নাচ গান আবৃত্তি একটা বিষয় থাকতো, তাহলে সত্যি অনেক ভালো হতো। কিন্তু আমাদের এখন মানে পড়াশোনার দিকে এই বিষয়টা নেই, এটা সত্যি আমরা সবাই মিস করি। পড়াশোনা বা এই শিক্ষার পাশাপাশি যে সংস্কৃতিটাকে আনা যায়, এর কিন্তু বিভিন্ন দিক আছে। যেমন আমি যদি প্রথমে ধার্মিক দিকের কথাই বলি, তো আমাদের হিন্দু ধর্ম অনুসারে ঋক্সাম, যজু, অথর্ব 4 বেদের পাশাপাশি কিন্তু নাট্যবেদও ছিল, কিন্তু আমরা সেটাকে প্রচলন ঘটাইনি, আমরা সেটার ব্যবহার করিনি। তো তখন থেকে কিন্তু নাট্যবেদ যেমন সে মানে প্রচলিত হয়নি, কিন্তু আমরা যদি সেটাকে ধারণ করে নিয়ে আসতাম,
তো এখন পড়াশোনার পাশাপাশি হয়তো নাচ গান নৃত্য নাট্যের ব্যাপারটা আরো বেশি প্রচলিত। মানে এটি আমাদের সিলেবাসের ভিতরে আনা উচিত আমি বলে মনে করি। একটা বিষয় কি জানো, এটা আমাদের আসলে দুঃখজনকই, তো আমাদের কিছু করার নেই, অসহায় আমরা। যারা এই শিক্ষানীতি প্রণয়ন করছেন, যারা সিলেবাস তৈরি করছেন, তারা ভিতরের এই ব্যাপারটা কখনো ভাবেন না, নাকি ইচ্ছা করে অ্যাভয়েড করেন আমি জানি না। আমার কাছে আর একটা জিনিস মনে হয় যে ওনাদের ছেলে মেয়েরা তো আসলে কেউ এই দেশে পড়াশোনা করেন না, হ্যাঁ, যে তাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারা যত পারে তোমাদেরকে এক্সপেরিমেন্ট, গিনিপিগ বানিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, নিত্য নতুন শিক্ষানীতি দিচ্ছেন, নতুন নতুন বিষয়গুলো নিয়ে আসছেন, তোমাদেরকে পাজল করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু আমাদের দেশে যারা শিক্ষানুরাগী আছেন, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, শুধু সরকারের নীতি নির্ধারক না, যারা সরকারের বাইরে থেকেও এই বিষয়গুলো শিক্ষাবিদ আছেন, যারা ভাবেন, কলামিস্ট আছেন, তারা এই বিষয়গুলো একটু ভাববেন এবং মানুষের সামনে আনার চেষ্টা করবেন বোধ করি। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি গুঞ্জনের কাছ থেকে একটু এবার যারা অংশগ্রহণ করবে সবুজ কুড়ি সিজন 2-তে, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো, কিছু অনুপ্রেরণা পেতে পারে তোমার কাছ থেকে, এরকম কিছু শুনতে চাই। সেই সবুজ কুড়ি প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, তোমরা কেউই মনে করবা না যেটা একটি প্রতিযোগিতা। এটা একটি শিক্ষণের জায়গা। তোমরা যদি কোনো পর্বে কম নাম্বার পাও, তোমরা কিন্তু বেশি কষ্ট পাবা না। তোমরা চেষ্টা করবে পরের পর্বে যেন আমি আরো ভালো করতে পারি। বিচারকরা তোমার যে দুর্বলতা বলে দেবে সেটা যেন তুমি প্র্যাকটিস করে উন্নতি করতে পারো, সেটাই তোমরা সবসময় মনে করবা। কখনো এটা মনে করবা না যে এটি একটি প্রতিযোগিতা, এটি সত্যি একটি শিক্ষণের জায়গা। তোমরা যখন পর্বে যাবা, তোমাদের মনেই হতে পারে আমি পরের পর্বে টিকবো না, আমি পরের পর্বে থাকবো না, কিন্তু সেটা কখনোই মনে করবা না। মনে করবা আমি পরের পর্বে না থাকতে পারি, কিন্তু আমি তো যে কটা পর্বে গিয়েছি সে কটা পর্বে থেকে তো আমি বিচারকদের কাছ থেকে কিছু শিখতে পেরেছি, সেটাই তুমি তোমার জীবনে কাজে লাগাতে পারবে। এটাই তোমরা সবসময় মনে করবে। মানে আসলে একটা বিষয় কি, এখানে কিন্তু একটা সুযোগ আছে যে প্রতিযোগিতা এই পর্বে শেষ হয়ে যাচ্ছে তা না। যেহেতু তুমি পরবর্তী আরেকটা পর্বে তোমার সুযোগ আছে, তাহলে তুমি নিজেকে ইমপ্রুভ করবার জন্য একটা অপশন তোমার হাতে আছে। সেই জায়গাটা বুঝতে হবে এবং পরবর্তী পর্বে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে। বর্ণ পরবর্তীতে যারা সিজন 2-তে অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো সাজেশন থাকে। সবুজ কুড়ি কিন্তু স্যার আগেই বলেছেন যে গতবারের মতো এমন দীর্ঘমেয়াদী এবার হবে না, এবার খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর তোমরা যেমন গান করতে গেলে তার আগে থেকেই আমার গলার চর্চা করতে হয়, আমার যেন ঠান্ডা না লাগে, সেই ব্যাপারটা যেমন দেখতে হয়, তেমনি যখন আমি প্রক্রিয়ার ভিতর ঢুকে যাব আমার তখন খেয়াল রাখতে হবে আমি যেমন সামনে যে পারফর্মটা করবো সেটার জন্য আমি উপযুক্তভাবে সেটা দিতে পারি। আর বিচারকরা যে কথাগুলো আমাদেরকে বলবেন, আমরা কিন্তু অনেকেই মনে করি যে আমি তো এটা ঠিক করেছি, বিচারক আমাকে ভুল ধরেছেন। না, আমার সবসময় মনে রাখতে হবে তারা আমার থেকে উঁচু পর্যায়ে আছেন বলে তারা ওখানে আর আমি এখানে। তো তাদের কথাকে আমরা অবশ্যই সম্মানের সাথে বরণ করে নিব, তাদের কথাগুলো আমরা শুনবো। আর আমরা কখনো কাউকে ক্রিটিসাইজ করব না, যে অন্য কাউকে দেখে তাকে নিয়ে আমরা কোনো খারাপ মন্তব্য করব না। আর অভিভাবকদের মধ্যে যে ব্যাপারটি থাকে, তাদের মধ্যে বেশিরভাগ থাকে যে তারা তাদের ছেলে মেয়ে বাদে অন্য কেউ যাতে সামনে এগোতে না পারে, বা এমন, আমি সবার কথা বলছি না, তবে কিছু কিছু অভিভাবক তারা মেনে নিতে পারেন না। আমি গতবার যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি সেটাই বললাম। আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা একটা সুন্দর অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি, আর সবাই যেন আমরা শিখতে পারি। আর আমরা যদি কেউ একটু পিছিয়ে পড়ি, তো আমার টার্গেট থাকবে পরবর্তীতে যেন আমি সেটি অর্জন করে আমি যে মার্কটুকু কম পেয়েছি তার দ্বিগুণ মার্ক যেন আমি বেশি পেতে পারি। আর সবসময় চর্চার মধ্যে থাকবে। তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলে মানে এই না যে তোমার জীবন থেকে সংস্কৃতি চলে গেল। আমি ফার্স্ট হয়েছি মানে আমি সব থেকে উঁচুতে আছি, আমার আর কোনো জায়গা নেই এর উপরে যাওয়ার, এমন নয়। উপরের কোনো শেষ নেই, ভালোরও কোনো শেষ নেই। তাই নিজেকে ভালো করে তৈরি করতে হলে সবসময় চর্চার মধ্যে থাকতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে তোমরা এগিয়ে চলবে, অবশ্যই তোমাদের ভালো হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। এইবার আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি, যে তোমরা কিন্তু এইবার কোনো পর্বে জাজ হিসেবেও আসছো। হ্যাঁ, জাজ হিসেবে তোমরা যখন আসবে তখন কিন্তু আমরা একটু আগে বলেছি যে সবুজ কুড়ি একটা প্রশিক্ষণ কেন্দ্র। যেদিন তুমি জাজমেন্টে আসবে সেদিন কিন্তু তোমাকে পড়াশোনা করেই আসতে হবে।
কারণ কি বলতো, তুমি কাউকে যখন সাজেশন দিতে যাবে তখন তুমি যদি না জানো তাহলে তো সাজেশন দিতে পারবে না। এমন নতুন একটা বিষয় তোমার সামনে উপস্থাপিত হলো, সে সম্পর্কে যখন তুমি কিছু বলতে চাইবে তখন তো তোমার জ্ঞান না থাকলে কিছুই বলতে পারবে না, তখন ইয়েস নো ভেরি গুড বলে চলে যেতে হবে, তাই না? তো যাই হোক, এইসব বিষয়গুলো নিয়ে তোমরা সবুজকুড়ি পরিবারের সঙ্গে থাকছো, আর আমরা অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যে দেখো তোমরা আজকে যে সাবলীলভাবে কথা বলছো, হ্যাঁ, এটি আমরা মনে করি এটা কিছু হলো সবুজকুড়ি পরিবারের একটা অর্জন। তাহলে কেটিভির উদ্দেশ্যটা কিন্তু এরকম। হ্যাঁ, আগে আমরা যখন এই কম্পিটিশনটা করতাম, কম্পিটিশনটা বেসিক্যালি আব্বাসউদ্দিন একাডেমি করে, কেটিভি এটার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে। তো আমরা কিন্তু একদিনে ওই কম্পিটিশনটা করে ফেলতাম, একসঙ্গে 35টা সাবজেক্টে পরীক্ষা হতো বা কম্পিটিশন হতো, করে দিতাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আমরা তো আর 5টা প্রতিযোগিতার মতো হয়ে যাচ্ছে এটা। তখন আমরা কিন্তু সবুজকুড়ির এই ফরম্যাটে চলে আসলাম, যে আমরা বেসিক্যালি কিছু শেখাতে চাই এবং এখান থেকে আসলে সমাজকে কিছু দেওয়া যায় কিনা। নাহলে সাধারণ কম্পিটিশন তো সবাই করছে, করুক, আমরা একটু অন্যভাবে ভাবি। ধন্যবাদ তোমাদেরকে। আমরা আবার তোমাদের সঙ্গে সবুজকুড়ির মঞ্চে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আমরা গুঞ্জন এবং বর্ণের কাছ থেকে অনেক বিষয় শুনলাম, জানলাম। আগামীতে যারা সিজন 2-তে অংশগ্রহণ করবে নিশ্চয়ই তারা এই বিষয়গুলো অনুধাবন করবে এবং অনেক সাজেশন তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, নিশ্চয়ই সেটি তোমাদের জন্য পাথেয় হয়ে থাকবে এবং তোমাদের পথ চলাকে আরো সুগম করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজকুড়ি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব।
আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে আর দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।